হয়েছে? আচ্ছা, আমলাতন্ত্র আমরা আমলাতন্ত্র কি সেটা আমরা জানবো। হুম, আমলাতন্ত্র হচ্ছে প্রথমে যেটা বললাম, এটা একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এটা একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠনের কাঠামো। আমরা ওয়েবারের আইডিয়াল টাইপ পড়েছি, তাই তো? যে আইডিয়াল টাইপ এলিমেন্টকে জড়ো করে একটা কনস্ট্রাকশন, একটা লজিক্যাল কনস্ট্রাকশন, যার দ্বারা আমরা রিয়েলিটিভ যে ফেনোমেনা গুলোকে দেখছি আমরা, সেগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি, সেটা কতটা পিওর বা কতটা deviated, কতটা accurate। এবার এরকম এই বিউরোক্রেসির একটা আইডিয়াল টাইপ দিয়েছেন, যে বিউরোক্রেসি কেমন হতে পারে একটা, বা আইডিয়াল বিউরোক্রেসির ফিচার্স গুলো কি কি হতে পারে, তার একটা বা আইডিয়াল টাইপ বিউরোক্রেসি দিয়েছেন তিনি। তো আমরা বিউরোক্রেসি আমরা জানবো। তার আগে আমি একটা শো করছি, হ্যাঁ। আচ্ছা, তোমরা পিপিটিটা দেখতে পাচ্ছ? না স্যার, এখনো আসেনি। দেখাচ্ছে না? দেখাচ্ছে এবার? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা যেটা জানবো ম্যাক্স ওয়ার্ডে বিউরোক্রেসি। বিউরোক্রেসির স্ট্রাকচারটা হচ্ছে, এটা একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা কাঠামো, একটা প্রতিষ্ঠানের কাঠামো। এবং তার একটা আইডিয়াল টাইপ ওয়েবার দিয়েছেন, যে তার একটা আইডিয়াল বিউরোক্রেসি কেমন হতে পারে, তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। বিউরোক্রেসি প্রথম হচ্ছে এর স্ট্রাকচার হচ্ছে পিরামিডের মতো। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তো, এই পিরামিডের মতো, ঠিক আছে? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি লেখা আছে। এটা হচ্ছে বিউরোক্রেসি স্ট্রাকচার। এটা এখানে বিউরোক্রেসি বেসিক্যালি বললাম যে এটা একটা লিগ্যাল ন্যাশনাল অথরিটি। এটা হচ্ছে একটা লিগ্যাল ন্যাশনাল অথরিটি, একটা আইন নির্ভর যুক্তিসিদ্ধ একটা কর্তৃত্বের সংগঠন, যেটা অবভিয়াস লজিক্যাল, এটা যুক্তিপূর্ণ লিগ্যাল ন্যাশনাল অথরিটির একটা স্ট্রাকচার। এবং এটা একটা পিরামিডের মতো অর্থে এই যে গঠন, এটা হচ্ছে পিরামিডের মতো। পিরামিড এটা কি না, এখানে যত উপরের দিকে যাব তত পাওয়ার বাড়তে থাকে। হ্যাঁ, যত আমরা উপরের দিকে উঠছি, পাওয়ারটা বাড়তে থাকছে। গ্রুপ সি থেকে গ্রুপ এ, গ্রুপ বি এর পাওয়ার বেশি, গ্রুপ বি এর থেকে গ্রুপ ই এর পাওয়ার বেশি। এবং এই বিউরোক্রেসিতে তোমার পদমর্যাদা কেন্দ্র করে, অর্থাৎ যে কে কোন পজিশনে আছে, পজিশনকে কেন্দ্র করে একটা অর্গানাইজেশন, একটা হায়ারার্কি দেখা যায়। এবং এখানে যত উপরের দিকে উঠবো তত আমরা পাওয়ার বাড়তে থাকবে, ম্যান মানে মানুষের সংখ্যাটা কমতে থাকবে। এবং যত নিচের দিকে নামবো আমরা, পাওয়ার কমতে থাকবে। হ্যাঁ, আমরা এর প্রিন্সিপালস গুলো জেনে নেবো। প্রথমটা যেটা বললাম, যে এটা একটা লিগ্যাল ন্যাশনাল অথরিটি। এই যে বিউরোক্রেসি যে অথরিটি, সেটা হচ্ছে লিগ্যাল ন্যাশনাল, সেটা পুরোপুরি আইন দ্বারা বা যুক্তিসিদ্ধ আইন দ্বারা লিগ্যাল। এবং ন্যাশনাল অথরিটি যেটা আইন দ্বারা পরিচালিত হয়, সেটা লজিক্যাল, অ্যাবসলিউটলি লজিক্যাল, ন্যাশনাল। সেখানে বলছেন অর্ডার সিস্টেম অফ হায়ারার্কি। এখানে একটা হায়ারার্কিক্যাল বিন্যাস দেখা যায়, এখানে একটা হায়ারার্কি দেখা যায়। হায়ারার্কিটা কোন বেসিসে গড়ে ওঠে? মানে হায়ারার্কিটা বেসিক্যালি গড়ে উঠছে পজিশনকে কেন্দ্র করে, অন দ্য বেসিস অফ দ্য পজিশন। অর্থাৎ এই যে স্ট্রাকচারটায়, এই যে স্ট্রাকচারে ইন্ডিভিজুয়াল কোন পজিশন হোল্ড করছে, সেই পজিশনকে কেন্দ্র করে একটা একটা হায়ারার্কি গড়ে ওঠে। যেমন ধরো, ডাব্লিউবিসিএস অফিসার, এই স্ট্রাকচারটা যদি আমরা ধরি, ধরো প্রথমে আমি রাখলাম হচ্ছে যে সচিব রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের, সেক্রেটারি। তার নিচে ধরো আমরা রাখছি বিভিন্ন যে ডিএম রয়েছেন, ডিএম এর নিচে ধরো এসপি, ডিএসপি। তার নিচে যে বিভিন্ন এসডিও, বিডিও, ঠিক আছে, বিডিও এসডিও যারা রয়েছেন, এরা, এই যে স্ট্রাকচারটা বললাম, এটা তো পিরামিডের মতো। যত আমরা উপর দিকে উঠছি, ডিএম, এই এসডিও, বিডিও, এসডিও যারা রয়েছে,
এই এদের তুলনায় কিন্তু ডিএম এর মানে এসপি ডিএসপির ক্ষমতায় বেশি, এসপি থেকে আবার তোমার ডিএম এর ক্ষমতায় বেশি, ডিএম এর থেকে আবার আহ, যে সেক্রেটারি রয়েছে তার ক্ষমতা বেশি। অর্থাৎ যত আমরা উপর দিকে উঠছি তত কিন্তু ক্ষমতাটা বাড়তে থাকবে এবং ইন্ডিভিজুয়ালের সংখ্যা কমতে থাকবে। এই জন্য এটা এটা একটা পিরামিডের মতো বলা হচ্ছে। এখানে একটা অর্ডার সিস্টেম ও হায়ারার্কি দেখাচ্ছে এবং অর্ডারটা উপরে থেকে আসে। মানে ডিএম এর কাজ কি বা ডিএম কি করবেন সেটা সেক্রেটারি ডিসাইড করেন। সেক্রেটারি অর্থাৎ উপরের যে কমান্ড যেটা, সেটা উপর থেকে ফ্লো হয়ে আসে। গ্রুপ এ গ্রুপ বি কে নির্দেশ দেবে যে তুমি কি করবে, গ্রুপ ডি কিন্তু গ্রুপ বি কে নির্দেশ দেবে না। গ্রুপ এ গ্রুপ বি কে দেবেন, গ্রুপ বি গ্রুপ সি কে দেবে, যে অর্থাৎ অর্ডারটা উপর থেকে ফ্লো হচ্ছে, উপর থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে। সেখানে বলা, থার্ড বলা হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার বেসড অন ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি। এখানে ডিভিশন অফ লেবার দেখা যায়, শ্রম বিভাজন দেখা যায়। এই যে বিভিন্ন বিউরোক্রেটসরা রয়েছেন বা এই যে বিভিন্ন আমলারা রয়েছেন, তাদের কাজের একটা এখতিয়ার রয়েছে, এরিয়া রয়েছে, যে এসপির কাজ কি, ডিএম এর কাজ কি। যিনি বাঁকুড়ার ডিএম ধরো, তিনি আসানসোলের কোনো কাজে ইন্টারফেয়ার করবেন না, কারণ তার এরিয়া হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তিনি ধরো বাঁকুড়া এর বিডিও, বাঁকুড়া ওয়ান ব্লকের বিডিও, তিনি বাঁকুড়া টু ব্লকের কোনো বা পাত্রসার ব্লকের কোনো কাজ করবেন না। কারণ কি, তার ওইটুকু ডিউটি। ঠিক আছে? অর্থাৎ এখানে তার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিকে কেন্দ্র করে একটা ডিভিশন অফ লেবার দেখা যায়, যে কার কতটা কাজ রয়েছে, কার ডিউটি কতটা, এটা স্ট্রিক্টলি ডিভাইডেড এবং ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে এটা রিটিন রুলস এন্ড রেগুলেশন দ্বারা এটা গভর্ন হচ্ছে। বিউরোক্রেটস বা আমলারা বা বিউরোক্রেসিতে যে যে কাজগুলো রয়েছে বা রুলস রেগুলেশন রয়েছে, যে অথরিটিটা, এটা পিওরলি গভর্ন বাই রিটিন রুলস এন্ড রেগুলেশন। ডিএম এর কি কি রেসপন্সিবিলিটি, ডিএম এর কি কি অথরিটি, কি 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 করতে পারবেন, সেটা কিন্তু রিটিন রুলস এন্ড রেগুলেশন দ্বারা পরিচালিত হচ্ছে। ঠিক আছে। দেখবে যে কিছুদিন আগে তোমরা সবাই হয়তো খবরে দেখেছো, ত্রিপুরায় সম্ভবত একটা বিয়ে বাড়িতে ডিএম গিয়ে, যে সেখানে তোমার যে বিয়ে বাড়ি চলছিল, এবং সেখানে তারা ওই বিয়ে বাড়ির যারা মেম্বার রয়েছেন, মানে বর থেকে শুরু করে যে আরো অন্যান্য যে তাদের বাবা মা রিলেটিভ, সবাইকে দেখে বের করে দিয়েছে এবং মানে ইভেন কোথাও কোথাও গায়ে হাতও দিয়েছে। এবং সেটা নিয়ে দেখবে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ইয়ে হলো এবং ডিএম কে সাসপেন্ড করা হয়েছে। তোমরা হয়তো জেনে থাকবে কারণ কি, ডিএম যুক্তি যে তারা প্যান্ডেমিকের রুলস ব্রেক করেছেন। প্যান্ডেমিক্সে এই গ্যাদারিং করা উচিত নয়, 50 জনের বেশি। সেখানে রাত 10টা পর্যন্ত পারমিশন দেওয়া ছিল, সেখানে 10টার পরও এই গ্যাদারিং হয়েছে এবং এটা প্যান্ডামিক রুলকে ভায়োলেট করেছে। সেজন্য সে এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বা এদেরকে অ্যারেস্ট করেছিলেন সম্ভবত। কিন্তু ডিএম এই প্যান্ডামিক রুল ব্রেক করেছে সবই ঠিক আছে, কিন্তু একটা অনুষ্ঠানে ডিএম প্রবেশ করে তাদের গায়ে, তাদেরকে হাত তুলবে, তাদেরকে হ্যারাস্ট করবে, এটাও কিন্তু আবার আহ, মানে তার অথরিটির মধ্যে, বা এটাও কিন্তু ল বলে না। ঠিক আছে। এই জন্য দেখবে তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেই সাসপেন্ড হয়তো বিভিন্ন পলিটিক্যাল প্রেসার থেকে হয়েছিল। যদিও আমার মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি খুব একটা বেশি খারাপ করেননি, কারণ মানে প্যান্ডামিক রুলস একদম স্ট্রিক্টলি ফলো করা দরকার। কারণ যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, সেই সিচুয়েশনে বেঁচে থাকা আগে প্রয়োজন, তারপর বিয়ে বাড়ি। যাই হোক, সেটা আমি বলছি না। অর্থাৎ এখানে কার কোনটা এখতিয়ার, যে প্রসঙ্গে আমি বললাম কথাগুলো, অর্থাৎ কার কোনটা এখতিয়ার, কার কতদূর পর্যন্ত ডিউটি, অল দিজ আর গভর্ন বাই রিটিন রুলস এন্ড রেগুলেশন। প্রত্যেকটা বিষয় কিন্তু লিখিত আইন কানুন দ্বারা পরিচালিত। এখানে ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল অর্ডারের কোনো মানে হয় না। তাই তো দেখবে আমাদের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন প্রধানমন্ত্রী অনেক সময় ভোটের আগে প্রতিশ্রুতি দেয়। তাই তো প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভোটে জিতলে সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা চলে আসবে, কারো অ্যাকাউন্টে আসেনি, কারণ ওগুলো ভার্বাল কথা। তিনি যদি লিখিত দিতেন, যে একটা অর্ডার বেরোতো, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হতো। অর্থাৎ এখানে যে রুলস রেগুলেশন রয়েছে, যে দ্বারা পরিচালিত হচ্ছে, সেটা পিওরলি কিন্তু রিটিন রুলস এন্ড রেগুলেশন। নেক্সট বলা হচ্ছে সিলেকশনস আর বেসড অন স্পেশালাইজ স্কিলস এন্ড নলেজ। এখানে যে সিলেকশনটা হচ্ছে, অর্থাৎ কে ডিএম হবেন, কে এসডিও হবেন, কে সেক্রেটারি হবেন, কে আইপিএস অফিসার হবেন, কে গ্রুপ ডি হবেন, কে ক্লার্ক হবেন,
এই সিলেকশনটা কিন্তু বেসিক্যালি বেসড অন স্কিলস এন্ড নলেজ অ্যান্ড দ্য পার্সোনাল এবিলিটি, ক্লিয়ার? অর্থাৎ তার যে এবিলিটি, তার যে কোয়ালিটি, সেটা দ্বারা সিলেকশন হয়ে, এখানে কোনো অ্যাসক্রাইব স্ট্যাটাস গুরুত্ব পায় না যে বাবা এসপি ছিলেন বলে ছেলে এসপি হয়ে যাবে না। তাকে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে হবে, তাকে ইউপিএসসি দিতে হবে, তার মাধ্যমে তার সিলেকশন হবেন। এবং সে যেমন ওই পরীক্ষায় র্যাঙ্ক করবে, সেই অনুযায়ী তার পোস্টিং হবে, সেই অনুযায়ী সে একটা পজিশন হোল্ড করবে। অর্থাৎ এখানে যে সিলেকশনটা হয় বিউরোক্রেসিতে, সেটা পিওরলি কিন্তু তার স্কিল এবং নলেজ এবং এবিলিটিকে কেন্দ্র করে, এখানে পুরোটাই অ্যাচিভ স্ট্যাটাসকে কেন্দ্র করে হচ্ছে, কোন রকম অ্যাসক্রাইব স্ট্যাটাস এখানে গুরুত্ব পাচ্ছে না। নেক্সট বলা হচ্ছে ফিক্সড স্যালারি। এখানে একটা স্যালারি ফিক্স থাকে, কে কোন পোস্টে হোল্ড করছে সেই পোস্ট অনুযায়ী একটা ফিক্সড স্যালারি থাকে। এবং তার একটা ওয়ার্কিং আওয়ারও থাকে, যে সে কত দিন পর্যন্ত ডিউটি করবে, যে চাকরি 60 বছর, 60 ইয়ার পর্যন্ত চাকরি থাকবে। বা পরীক্ষা, যেমন ইউপিএসসি পরীক্ষা, যে 4 বার না 6 বার সম্ভব দিতে পারবে, তারপরে সে দিতে পারবে না। ডাব্লিউবিসিএস পরীক্ষার একটা এজ রয়েছে, তুমি এত বছরের পর ডাব্লিউবিসিএস পরীক্ষা বসতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ এখানে যেমন একটা ফিক্সড স্যালারি রয়েছে, তেমন তোমার তোমার যে কাজের যে ওয়ার্কিং লাইফ, সেটারও একটা, সেটাও কিন্তু বাধা, সেটাও কিন্তু কি বলবো, যে সেটা উল্লেখ করা আছে যে তুমি কতদিন পর্যন্ত কাজ করতে পারবে। 60 বছরের পর তুমি আর কাজ, তুমি কিন্তু তোমার রিটায়ারমেন্ট হয়ে যাবে। এবং অনেক সময় রিটায়ারমেন্টের পরেও বিভিন্ন ফেসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, পেনশন বা বিভিন্ন স্কিম দেওয়া হয় তাদের জন্য। এন্ড দ্য নেক্সট পয়েন্ট, ইম্পার্সোনাল রিলেশনশিপ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পার্সোনাল রিলেশনশিপ কি? না, ইম্পার্সোনাল রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে যে এখানে ব্যক্তিগত সমস্যা, বা এখানে ইম্পার্সোনাল রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে যে এই যে বিভিন্ন আমলা, যে একটা ওয়ার্কিং স্পেয়ারে তুমি যেখানে কাজ করছো, বিরোক্রেটদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা সবসময় কিন্তু ইম্পার্সোনাল হবে। ইম্পার্সোনাল বলতে সেখানে পার্সোনাল সম্পর্ক থাকবে না, সম্পর্কটা হবে নৈবেদ্য। সেখানে কে বন্ধু, কে দাদা, কে প্রিয়জন, এই সমস্ত কিছু দেখা হয় না। সেখানে অর্ডার, ডিউটি, অথরিটি, অর্থাৎ আইন যেটা বলছে সেটাই সেই অনুযায়ী তাকে ডিউটি করতে হবে, সেই অনুযায়ী তার পজিশন দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেটা বেসিক্যালি ইম্পার্সোনাল রিলেশনশিপ, পজিশনকে কেন্দ্র কেন্দ্র করে গড়ে উঠছে। যে তুমি এসপি, তোমার উপরে রয়েছেন ডিএম স্যার, তার সাথে ডিএম স্যার তোমার ক্লাসমেট হতে পারেন, ডিএম সাহেব তোমার বন্ধু হতে পারে, তোমার কাকুর ছেলে হতে পারে, কিন্তু ওই কাজের জায়গায় তখন তিনি অ্যাজ এ ডিএম ওই জায়গাটা হোল্ড করছেন, এবং তুমি অ্যাজ এ এসপি সেই জায়গাটা হোল্ড করছো, তখন কিন্তু তোমাদের মধ্যে কিন্তু এই ফ্যামিলি রিলেশনশিপ, বন্ধুত্বের রিলেশনশিপ, এইগুলো কিন্তু আসবে না। ঠিক আছে? অর্থাৎ তোমাদের মধ্যেকার যে সম্পর্কটা থাকবে ওই জায়গায় বসলে, সেটা হচ্ছে টোটালি ইমপার্সোনাল রিলেশনশিপ। ঠিক আছে? সেই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে নেক্সট পয়েন্ট সেটাই দেওয়া আছে, the distinction between personal and office sphere। এটা সবসময় মনে রাখবে তোমরাও, প্রত্যেককেই মেনটেন করা দরকার, যে পার্সোনাল লাইফ এবং অফিস লাইফ বা পাবলিক লাইফ, এই দুটোকে সবসময় কিন্তু ডিফারেন্ট বা আলাদা, সেপারেট রাখা দরকার। তুমি যখন কাজে যাচ্ছ, আমি যখন পড়াতে আসছি, তখন কিন্তু এটা আমার ওয়ার্কিং লাইফ বা এটা আমার অফিস লাইফ, এখানে কিন্তু আমার পার্সোনাল লাইফ কোনোভাবে হ্যাম্পার করবে না। আমি যখন এখানে পড়াচ্ছি, তখন কিন্তু আমি অবজেক্টিভলি সবাইকে মেজার করব, যে কে ভালো পড়া করছে, কে ভালো পড়া করছে না। এখানে যে কে আমার বন্ধু, কাকে আমি আগের থেকে চিনি, কে আমার ভাই, কে আমার বোন, এই সমস্ত কিছু দেখা উচিত নয়। তো এখানেও বলা হচ্ছে যে বিউরোক্রেসিতেও এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, যে পার্সোনাল লাইফকে সরিয়ে রাখা হচ্ছে অফিস পিরিয়ড থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা প্যান্ডামিকের সিচুয়েশনে পুলিশেরা, ডাক্তারেরা, ঠিক আছে, কিভাবে তারা তাদের পার্সোনাল লাইফকে অ্যাভয়েড করে তাদের ডিউটির পালন করে যাচ্ছে। তারা এই কোভিড এফেক্টেড, প্রচুর পুলিশ কোভিড এফেক্টেড হয়েছে, প্রচুর ডিএম আমরা দেখেছি যে ইউপিএসসি অফিসার, ডাব্লিউবিসি অফিসার, তারা তারা এই করোনাতে কোভিডে মারা গেছেন শুধুমাত্র ডিউটি পালন করতে গিয়ে। যে এই যে এত ডিউটি পালন করেছেন, এই দ্বারা এফেক্টেড হয়েছে। ডাক্তাররা সবসময় কোভিড পেশেন্টদের সাথে থাকছেন।
নার্সরা, তারপর পুলিশেরা, ঠিক আছে? এবং এর ফলে কি তারা বিভিন্নভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে। আমরা আগের প্রথম লকডাউনে আগের বছর দেখেছিলাম যে পুলিশেরা কিভাবে বাড়ি বাড়ি ইভেন খাবারও পৌঁছে দিয়েছেন। তো যে কারণে বলা যে পার্সোনাল লাইফ এবং অফিস স্পেয়ার এই দুটোকে সবসময় কিন্তু সেপারেট করা চলা দরকার, বা বিউরোক্রেসির যে প্রিন্সিপাল সেখানে বলা যে এই দুটো সবসময় সেপারেট হবে, ঠিক আছে? এবং স্পেশালাইজেশন, যে ডিউটিটা পালন করুন সেটা স্পেশালাইজড হবেন, ঠিক আছে? যে ট্রেনিং দেওয়া হয় তাকে, কিন্তু কেউ হয়তো বিশেষ পরীক্ষাতে এসপির পদ পেলেন, ডিএসপি হিসেবে জয়েন করবেন, তার আগে তার ট্রেনিং হয়। তো তাকে স্পেশালাইজ করে তোলা হয় সেই পোস্টের জন্য। যিনি যেন ধরো অ্যাকাউন্টেন্ট হবে, তার ওই ফিল্ড থেকে নেওয়া হচ্ছে তাকে। বোঝা গেল বিষয়টা? বলো তোমরা। হ্যাঁ স্যার, বোঝা গেল। তাহলে বিউরোক্রেসি বলতে বোঝাচ্ছে বেসিক্যালি একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যেটা পিরামিডের মতো হয়, ক্লিয়ার? এবং এটাতে আমরা যত উপর দিকে যাব তত পাওয়ার বাড়তে থাকবে, ক্ষমতা বাড়তে থাকবে। পাওয়ার বলতে অথরিটি, অথরিটি এন্ড পাওয়ার আর কি, এটা বাড়তে থাকবে। গ্রুপ সি থেকে গ্রুপ বি এর পাওয়ার সবসময় বেশি হবে, ঠিক আছে? তার থেকে গ্রুপ এ আরো বেশি হবে। এবং মানে ইন্ডিভিজুয়ালের সংখ্যাটা কমতে থাকবে। এবং এখানে এটা পুরোপুরি লিগ্যাল ন্যাশনাল অথরিটি দ্বারা গভর্ন হচ্ছে, রেটিন রুলস রেগুলেশন দ্বারা গঠন হচ্ছে। এখানে সিলেকশনটা হচ্ছে পিওরলি মেরিট বেসিস, মেরিট অনুযায়ী সিলেকশন হচ্ছে। এখানে হাইলি স্পেশালাইজড, এবং এবং এখানে যে একটা ডিভিশন অফ লেবার দেখা যাচ্ছে, যে তুমি কোন পোস্ট হোল্ড করছো সেই অনুযায়ী তোমার কাজ রয়েছে। এবং একটা ইম্পার্সোনাল রিলেশনশিপ দেখা যায় অ্যামং দ্য বিউরোক্রেটস। দিস আর দ্য প্রিন্সিপালস অফ বিউরোক্রেসি। এবার আমরা ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন বিউরোক্রেসি, যে এই যে মডার্ন বিউরোক্রেসি সিস্টেম, এটা এটা ডেভেলপ করার আগে, এটা গড়ে ওঠার যে ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে, তো সেগুলো আমরা জানবো যে কোন কোন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্স। প্রথমটা হচ্ছে মানি ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। আমরা জানি যে আমরা যে মডার্ন সোসাইটিতে বসবাস করছি সেখানে মানি ইকোনমি দেখা যায়। মানি ইকোনমি বলতে যে এই যে ইকোনমিক সিস্টেমটা, এটা তো বিভিন্ন সময় বিভিন্ন ছিল। একটা সময় ছিল সাবসিস্টেন্স ইকোনমি, যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু উৎপন্ন করতো, বা একটা সময় ছিল বাটা সিস্টেম যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ তুমি দ্রব্য দিতে প্রোডাক্টটা সরাসরি এক্সচেঞ্জ হতো। তুমি কেউ কৃষক সে ধান উৎপন্ন করে, সে ধান দিল, বিনিময়ে কাপড় নিল, তার কাছে সে একটা প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টের বিনিময়ে আরেকটা প্রোডাক্ট এলো। এখন এগুলো হয় না। এখন আমরা যে এই এক্সচেঞ্জ বা এই যে ইকোনমির মিডিয়াম হিসেবে মানি এসে গেছে, টাকা এসে গেছে, আমরা টাকার দ্বারা বিনিময় করি। যে আমার চাল কিনতে হলে চালের যে মার্কেট ভ্যালু সেটা আমাকে পে করতে হবে, বিনিময়ে চাল নিচ্ছি। চাল কিনতে হলে আমার আর তাকে আমার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না, আমার টাকা সেই পরিমাণ টাকা দিয়ে আমি কিনে নিচ্ছি, তাই তো? এটাকে বলেছে মানি ইকোনমি। ইকোনমিক সিস্টেমটা বা অর্থনীতিটা বেসিক্যালি মানি দ্বারা, মানে মানি একটা মিডিয়াম, যে মিডিয়াম দ্বারা ইকোনমিক সিস্টেমটা রান করছে আর কি। এবং ট্যাক্সেশন, ট্যাক্সেশন কি, যে এই যে ট্যাক্স দেওয়া হচ্ছে, যে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আমরা ট্যাক্স দিই। একটা দেশলাই থেকে শুরু করে, সুস থেকে শুরু করে, ফোন, ল্যাপটপ, হোয়াট এভার তুমি যেটাই কিনে থাকো, প্রত্যেকটা বিষয়ের জন্য ট্যাক্স, যে ছাড়া ইনকাম একটা নির্দিষ্ট লেভেল পেরিয়ে গেলে তাকে ট্যাক্স দিতে হয়। এই যে মডার্ন ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন সিস্টেম, এটাকে স্মুথলি রান করানোর জন্য, বা এটাকে ঠিকঠাক ভাবে যাতে রান করে, যাতে ঠিকঠাক ভাবে চলে, এবং সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে ট্যাক্সটা কালেক্ট করা যায়, সেজন্য কিন্তু এই বিউরোক্রেসি সিস্টেমের প্রয়োজন দেখা যায়। যে একটা সিস্টেম থাকা প্রয়োজন, যে সিস্টেমটা এই পুরোটাকে কন্ট্রোল করবে। নেক্সট বলা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক অ্যান্ড ওয়েলফেয়ার স্টেটস। যে বর্তমান যে স্টেট, ওয়েলফেয়ার স্টেট বলতে বলছে জনকল্যাণমূলক স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র, এখানে রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে জনকল্যাণ করা। তার যে পিপলরা রয়েছে তাদের তাদের কল্যাণ করা, তাদের ভালো করা, তাদের ভালোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব। এবং এখন প্রত্যেকটা স্টেটই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, ম্যাক্সিমাম প্রত্যেকটা স্টেটই।
এবং এই ওয়েলফেয়ার স্টেটে যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, দেশ কিন্তু মোদি মমতা চালায় না, দেশ চালায় হচ্ছে ইউপিএসসি অফিসাররা, আইপিএস অফিসাররা। ফলে এই যে ওয়েলফেয়ারটা কিভাবে ম্যানেজ করা হবে, কিভাবে এই কোভিড, ধরো এই কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনে কিভাবে ধরো এই যে এ, ধরো যে লাইফ সেভার যে ড্রাগস গুলো রয়েছে, বা আমাদের যে ভ্যাকসিন রয়েছে, অক্সিজেন, যে অক্সিজেন আসছে, এইগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে মানুষের জন্য, মানুষ কিভাবে সেখান থেকে উপকার পাবে, এই সমস্ত কিছুকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা স্ট্রং বিউরোক্রেসি প্রয়োজন। বিউরোক্রেটিক সিস্টেম যদি ফেল হয়ে যায়, পুরো দেশ কিন্তু সাথে সাথে ডুবে যাবে। যে এই জন্য ভারতবর্ষের সব থেকে টাফেস্ট পরীক্ষা ইউপিএসসি, দেশ কিন্তু তারা চালায়। ঠিক আছে? যে পলিটিশিয়ানরা কিন্তু দেশ দেশ চালায় না। আমাদের দুর্ভাগ্য এখন যে আমাদের ডার্টি পলিটিক্স এর জন্য মানে আইপিএস বা ইউপিএস অফিসাররা তাদের ইচ্ছে মতো কাজ করতে পারেন না, তাদেরকে পলিটিশিয়ানদের ডার্টি পলিটিক্স অনুযায়ী চলতে হয়, সেজন্য দেশের এই অবস্থা। যদি বিউরোক্রেটরা দেশ চালাতেন, ওয়েল, যারা এত ভালো বা এডুকেটেড বা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড যারা, তারা দেশ চালালে হয়তো দেশের অবস্থা অনেক বেটার কিছু হতো। কারণ শিক্ষিত মানুষের হাতে যদি দেশ থাকতো। দিল্লি তার একটা এক্সাম্পল, যে অরবিন্দ কেজরিওয়াল এত কি বলে এত এডুকেটেড হওয়ার জন্য দিল্লির সরকারি স্কুল, হেলথের অবস্থা আনবিলিভেবল উন্নতি হয়েছে সেখানে একটা। তোমরা জেনে থাকবে যদি দেখো, বিভিন্ন নিউজ পেপারে পড়বে, যে বিগত 7 বছর তো এসেছেন অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত, এবং তার আগে দিল্লিতে প্রাইভেট, সরকারি গভর্নমেন্ট স্কুলে কেউ পড়তো না, এবং তাদের সেখানে বেসরকারি স্কুলের ফিস অত্যন্ত বেশি। মানে কেউ এইরকম সাধারণ বা উচ্চ মধ্যবিত্ত বাড়ির তো মানে প্রাইভেট স্কুল এফোর্ড করতে পারবে না, এতটাই বেশি। তোমার কেজরিওয়াল সেই সিস্টেমটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে। এখন ওখানে মানুষ প্রাইভেট স্কুল থেকে ছেড়ে সরকারি স্কুলে আসছে, এবং সরকারি স্কুলের রেজাল্ট মারাত্মক ভাবে ভালো। তোমরা দেখে থাকবে, যদি গিয়ে দেখো, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখো, সেখানেই পেয়ে যাবে। যাই হোক, আমি যেটা বললাম, তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ একটা তাহলে দেশের যে ওয়েলফেয়ার উন্নতির জন্য তারা প্রথমে আমাকে এডুকেশন, হেলথ থেকে উন্নতি করতে হবে। ঠিক আছে? যে মুখে বড় বড় কথা বলতে পারে না, সেটাকে কাজে করে দেখাতে হবে। এবং এই যে কাজে করে দেখানো, এটাকে অর্থাৎ কোন একটা পলিসি সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনের জন্য একটা স্ট্রং ব্যুরোক্রেসি সিস্টেম প্রয়োজন। এইখান থেকে কিন্তু ব্যুরোক্রেসি বা ডেভেলপমেন্টটা হচ্ছে। এবং মডার্ন কালচার অ্যান্ড ইম্পার্সোনাল অ্যাটিটিউডস, বর্তমান সময় কিন্তু পার্সোনাল ইম্পার্সোনাল অ্যাটিটিউডস বলতে এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে পরস্পরের সাথে কিন্তু এখন আর পার্সোনাল স্পেয়ার কিন্তু খুব কম। বড় শহর যত, যত বড় শহরে যাবে, যত তুমি উপরের দিকে উঠবে, তত দেখবে বন্ধু কমে আসছে, বন্ধু বলতে ইমোশনাল অ্যাটাচমেন্ট কমে আসছে, ব্যক্তির সাথে একটা ইম্পার্সোনাল অ্যাটিটিউড গড়ে উঠছে। ঠিক আছে? এবং এইগুলোর থেকে কিন্তু এই ইম্পার্সোনাল অ্যাটিটিউড, মডার্ন কালচার, এইগুলো কিন্তু বিভিন্ন ভাবে বা নানা ভাবে বিউরোক্রেসি সিস্টেম গড়ে উঠতে বা ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করেছে। ঠিক আছে? বা এই সমস্ত কারণের জন্য গড়ে উঠেছে। হুম। বোঝা গেল বিষয়টা? বলো তোমরা।